বিছানার নিচে শত শত কাগজের টুকরো দেখে কপালে দৃঢ় ভাঁজ পড়ল তৃষ্টানের। বিক্ষিপ্ত হলো মন। তনয়া দিনের সারাটা সময় এই রুমেই শুয়ে বসে কাটায়। গোপনে গোপনে কি যেন আঁকিবুকি করে। কাজটা নিঘাত ওরই। চোখ বুজে লম্বা লম্বা 3টে শ্বাস ফেলল তৃষ্টান। তনয়াকে এতবার বলার পরও একই কাজ পুনরায় করায় খানিকটা রেগে গেল। বাইরে থেকে এসে এখনো 1 গ্লাস পানিও খায়নি। পরনের শার্ট ঘামে ভিজে বিশ্রী অবস্থা। মাথাটা ব্যথায় টনটন করছে। ঘরে পানি নেই, পানি আনতে হবে। রান্নাঘরে যাওয়ার আগে তনয়ার রুমে একবার উকি দিয়ে দেখল তৃষ্টান। তনয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে, মুখে কোমরে হাত দিয়ে নানা রকমের ভঙ্গিমায় হাসছে, লাফাচ্ছে। কাঁধে আলগাভাবে একটা সুতির শাড়ি জড়ানো। শাড়িটা মায়ের। তনয়া কোত্থেকে পেল? নিশ্চয়ই তৃষ্টানের আলমারি থেকে নিয়েছে। আয়নায় ভাইকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে ঝলমল করে উঠল তনয়া। গায়ের উপর শাড়িটা আরেকটু ভালো করে জড়িয়ে এগিয়ে এলো ভাইয়ের কাছে। উল্লাসে ভরপুর কণ্ঠে বলল, ভাইয়া, আমাকে কেমন লাগছে? সুন্দর, মায়ের মতো সুন্দর লাগছে। তনয়ার চেহারা অনেকটা মায়ের ছোঁয়া পেয়েছে বলেই হয়তো। কিন্তু অকপটে প্রশংসা করতে পারল না তৃষ্টান। না চাইতেও গম্ভীর গলায় বলল, আমাকে না বলে মায়ের শাড়ি নিয়েছিস কেন? যেখান থেকে নিয়েছিস সেখানে রেখে আয়, যা। তনয়া জোরে জোরে মাথা দুলালো। সে রেখে আসবে না। তৃষ্টান উচ্চবাক্য করতে পারল না। বোনটা আর কিছু থেকে কিছু হলেই নির্দোষ চোখ জোড়া তাক করে তাকিয়ে থাকে। কেমন ড্যাবডেবিয়ে। সে চাইলেও কিছু বলতে পারে না। জোরালো নিঃশ্বাস ফেলে তৃষ্টান অনুমতি দিল। খেলা শেষ হলে শাড়ি রেখে আসবি, ঠিক আছে? তনয়া আবারও জোরে জোরে মাথা নাড়ালো। এবার না বোধক নয়, হ্যাঁ বোধক। তৃষ্টান তনয়ার হাস্যোজ্জ্বল মুখটা একটুখানি দেখে চলে যাচ্ছিল। তনয়া আটকে দিয়ে বলল, ভাইয়া, এই শাড়িটা পরলে কি আমি মায়ের মতো বড় হয়ে যাব? নিষ্পাপ কণ্ঠ। তৃষ্টান মুচকি হেসে তনয়ার মাথায় স্নেহেতে হাত বুলিয়ে দিল। তুই তো এমনিতেই বড়। না, আমি মায়ের মতো বড় হতে চাই। আচ্ছা, আমি শাড়ি পরবো, আমাকে পরিয়ে দাও না। তৃষ্টান শান্ত চোখে তাকালো। তনয়া আগের মতো ছোট নেই। বিয়ে হয়েছিল, বাচ্চা হওয়ারও কথা ছিল। মেয়েটা যথেষ্ট বড়। যতই ভাই হোক, বোনকে শাড়ি পরানোর অধিকার, বিবেক, সামর্থ্য কিছুই তৃষ্টানের নেই। এটা অসম্ভব। মৃদু গলায় তৃষ্টান বলল, নিজে পরে নেই। আমি শাড়ি পরতে পারি না ভাইয়া। তাহলে পরার দরকার নেই। কিন্তু আমি পরতে চাই। পরে পরিস, আমি কাউকে ডেকে আনবো। না, আমি এখন পরবো। এখন মানে এখন, এখন এখন এখন। সারাদিনের ক্লান্তি, বিশ্রামহীন ঘুমু চোখে, তিক্ত মেজাজ, সব মিলিয়ে নিজেকে সামলাতে পারল না তৃষ্টান। রেগে যেন মুহূর্তেই হানা দিল সর্বাঙ্গে। অনেকটা উচ্চস্বরেই ধমকে উঠল, একবার বলেছি না পরে পড়তে? তবুও তর্ক করছিস কেন তনয়া? আর কত জ্বালাবি আমাকে? একটু শান্তি কি আমি পাবো না? সারা জীবন কি তোদের পেছনেই আমাকে দৌড়াতে হবে? কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল তনয়া। ভাইয়ের হঠাৎ রাগের কারণ ঠাউর করতে পারল না। আস্তে আস্তে জলরাশিগুলো ভিড় জমালো নেত্রের একদম কোণ ঘেঁষে। বোঝা গেল তনয়া কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে, অথচ মুখে স্পষ্ট ভয়, আতঙ্ক। তৃষ্টান ফিরে চাইল না। থুপথাপ পায়ে নিজের রুমে চলে এলো। ওখানে আর এক মুহূর্ত থাকলে হয়তো মেয়েটাকে সে আরও বকত। রুমে আসার কিছুক্ষণ পরই তৃষ্টান বুঝল তনয়াকে সে অকারণে বকে ফেলেছে। এতটা বকা উচিত হয়নি, বুঝিয়ে বললেই তো হতো। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অবুঝ তনয়া বিশাল অভিমান আঁকড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। রুমে, বারান্দায়, বাথরুমে কোথাও নেই। তৃষ্টান পাগলের মতো শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল তনয়াকে খুঁজতে। তৃষ্টান প্রায়ই তনয়াকে বাসায় একা রেখে বাহিরে যায়।
এ সময় কোনো দুর্ঘটনা হলে যেন তনয়া নিজ থেকেই ঘর থেকে বেরোতে পারে, তাই দরজার ছিটকিনি খোলা শিখিয়েছিল সে নিজেই। এখন আফসোস হচ্ছে, শেখানো উচিত হয়নি। সেই সাথে রাগ হলো এই ভেবে বাবার কেন এই জঙ্গলের মতো জায়গাতেই বাড়ি বানাতে হলো। তনয়া যদি এখন জঙ্গলে হারিয়ে যায় তখন সে কিভাবে খুঁজে পাবে বোনকে? উদ্ভ্রান্তের মতো সারা জঙ্গল খুঁজেও তনয়াকে পেল না তৃষ্টান। ফোনে ততক্ষণে সরোজ, রহিম সবাইকে খোঁজার জন্য তাগাদা দিয়ে ফেলেছে, কিন্তু কেউ পাচ্ছে না। আশ্চর্য, এইটুকু সময়ের মধ্যে মেয়েটা গেল কই? তখন সকাল শেষে দুপুর 3টে। তনয়াকে না পেয়ে মুখটা শূন্য হয়ে গেছে তৃষ্টানের। পরনের কাপড় এলোমেলো, কুচকানো, ময়লা, অস্পষ্ট ব্যথায় কাতর হয়ে আছে চেহারা। সে মাথা নুইয়ে ছন্নছাড়াভাবে হাঁটছে। পুলিশে জিডি করতে হবে, প্রথমেই করা উচিত ছিল, কেন যে করলো না? হঠাৎ পেছন থেকে নারী কণ্ঠ ডেকে উঠল তৃষ্টানকে, অটবীর কণ্ঠ। হন্তদন্ত পায়ে এগিয়ে এসে ভয়াবহ রাগ নিয়ে বলল, আপনি এত দায়িত্বহীন কিভাবে হতে পারেন তৃষ্টান? ওইটুকু একটা মেয়েকে কিভাবে একা ছেড়ে দিতে পারেন? ইলিয়ানা আন্টির বাসার বাগানে লুকিয়েছিল মেয়েটা। ভাগ্যিস আমি ওকে দেখেছিলাম, নয়তো কি হতো বুঝতে পারছেন? তনয়া তোমার কাছে? ক্ষীণ কণ্ঠস্বর, গলা ভাঙা। গভীর ব্যক্তিত্বের মানুষটাকে এক মুহূর্তের জন্য চিনতে পারল না অটবি। এতক্ষণে খেয়ালে এলো ছেলেটার চোখ মুখ শুকিয়ে কালো দেখাচ্ছে, ঘেমে আছে বাজেভাবে, চোখ দুটো লাল, গাল অল্প ভেজাও। তৃষ্টান কি কেঁদেছে? কৌতূহলী অটবি মনের প্রশ্নটাই করল। আপনি কাঁদছেন? উপাস থেকে উত্তর এলো না। তৃষ্টানের শান্ত দেহে কেমন যেন তাড়াহুড়ো লেগে গেছে। অটবির হাত শক্ত করে মুঠোয় পুড়ে নিয়েছে সে। তনয়াকে কোথায় রেখেছো? আমার বাসায়। চলো। অটবি বিস্ময়ের টু শব্দটিও করতে পারল না। তৃষ্টানের শক্তপোক্ত হাতটা বাঘের থাবার মতো ধরে আছে ওকে। অরবিন্দ অটবিতে তৃষ্টান ঢুকল না। গেটের ওপাশ থেকে দাঁড়িয়ে থেকেই বলল, তনয়াকে নিয়ে এসো। অটবি মাথা দুলালো মাত্র, বিনা বাক্যে তনয়াকে নিয়ে এলো। মেয়েটা শাড়ি পরেছে, মুখে এখনো কান্নার ছাপ, কিন্তু ঠোঁটের কোণে জল জলে হাসি। দীর্ঘ 3 ঘন্টা খোঁজাখুঁজির পর বোনকে পেয়ে তৃষ্টান অনুভূতিহীন হয়ে পড়ল। তার ভেতরের খবর কেউ জানে না, জানবেও না। এতক্ষণ সে কাটা মুরগির মতো ছটফট করেছে, আর এখন বরফের মতো জমে আছে। অটবি হালকা গলায় বলল, ও আসলে শাড়ি পরতে চাইছিল বারবার, তাই পরিয়ে দিয়েছি। তারপর একটু থেমে বলল, আপনি কি ওকে মেরেছেন? তৃষ্টান নড়ে চড়ে দাঁড়ালো, নিশ্চল চোখে তাকিয়ে অটবির কথার অর্থ বুঝতে চাইল। সে তনয়াকে মারবে কেন? শুধু তো বকেছে। অটবি আবারও বলল, ইলিয়ানা আন্টির বাগানে বসেও কাঁদছিল। আমি ওর কাছে যেতেই বলল, আপনি নাকি ওকে মেরেছেন, শাড়ি পরতে দেননি। সঙ্গে সঙ্গে তনয়ার দিকে তাকালো তৃষ্টান। মেয়েটা এখনো হাসছে, অবুঝ হাসি। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, মারিনি, বকেছি শুধু। বকবেন কেন? ও কি কিছু বোঝে? এ কথার জবাব পাওয়া গেল না। তৃষ্টান এক মনে বোনের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, মনে মনে বারবার বলছে, আর বকবো না তোকে বোন, আর কখনো বকবো না। অটবি ভাই বোনের এ সময়টুকু মস্তিষ্কে গেঁথে নিল। কি সুন্দর দৃশ্য! আপনা আপনি মুখে হাসি চলে আসে। আলতো হেসে বলল, তনয়া আমাকে চিপস আনতে বলেছিল ওর জন্য, আমি ভুলে গিয়েছিলাম। যাওয়ার সময় ওর জন্য কিনে নেবেন। তৃষ্টান মাথা দোলালো। তুমিও চলো। জি, কোথায় যাব? চিপস কিনে দিব, চলো। অটবি যেন বুঝলো না, চোখ দুটো সরু করে তাকালো, কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, চিপস কাকে? তোমাকে। আমি কি বাচ্চা? আমাকে কেন কিনে দেবেন? বিরাম চিহ্নের প্রশ্নবোধক চিহ্নটা মাথায় ঘুরঘুর করছে অটবির। সেই চিহ্ন চট করে আশ্চর্যবোধকে পাল্টে হাতটা টেনে ধরল তৃষ্টান, ভীষণ নির্দ্বিধায়। নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার তোমার সাথে আরেকটু থাকতে ইচ্ছে করছে।
অটবি থমকালো, থতমত খেয়ে প্রায় সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কি বললেন? তনয়া তোমার সাথে থাকতে চাইছে। আপনি এটা বলেননি। আমি এটাই বলেছি অটবি। অধৈর্য অটবি মানল না, ঘোর আপত্তি জানিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন, আমার স্পষ্ট মনে আছে। কথা বলতে বলতে অটবি থেমে গেল। তৃষ্টান তাকে পাত্তাই দিচ্ছে না। তনয়ার চুলগুলো বাতাসে উড়ছে, সে সেগুলোই ঠিক করে দিচ্ছে বারবার। বিশ্রী রকমের বিরক্ত হয়ে অটবি বলল, আপনি আমার হাত ছাড়ুন তো, যখন তখন হাত দিয়ে টানাটানি করেন কেন? অথচ তৃষ্টান ছাড়ল না, বরং সে যেন আর একটু শক্ত করেই ধরল। অটবি টের পেয়েছে, মৃদু গলায় বলল, তোমাকে চিপস কিনে দেওয়া যাবে না, চকলেট কিনে দেব। আমি আপনার দেয়া জিনিস নিব বলে মনে হয়? হয়। আমি জীবনেও নিব না। এতক্ষণ বাদে তৃষ্টান অটবির দিকে তাকালো, তবে হাসল না। গাঢ় গলায় বলল, আমি জোর করে দিয়ে দিব। গাছের ছায়া নিচে বসে থাকতে অটবির মন্দ লাগছে না। আশেপাশে খুব কম মানুষজন, বেশিরভাগই স্টুডেন্ট। অটবির একটু অস্বস্তি হলো, জড়সড় হয়ে বসলো খানিকটা। সে বাসার জামা পরেই চলে এসেছে, ওড়নার কোনাও খানিকটা ছেঁড়া। গম্ভীরভাবে খেয়াল না করলে বোঝা যায় না যদিও, কিন্তু অটবির অবচেতন মন বলছে সবাই বুঝি তার ছেঁড়া ওড়না দেখে ফেলেছে। সেটা দেখেই হাসছে। অটবি জানে এসব নিছক তার কল্পনা, তবুও অস্থিরতা কাটছে না। তৃষ্টানের সাথে তার এখানে আসাই উচিত হয়নি। দীর্ঘশ্বাস ফেলে সুদূরে দৃষ্টি নিক্ষেপ করলো সে। তৃষ্টানকে দেখা যাচ্ছে, দোকান থেকে কি কি সব কিনে এদিকেই আসছে সে, হাতে মাঝারি আকারের পলি ব্যাগ। চোখাচোখি হতেই অটবি দৃষ্টি ফিরিয়ে নিল। এ লোকটার দিকে যে সে যতবারই তাকায় চোখাচোখি হবেই। তৃষ্টান এসেই ধপ করে বসে পড়ল অটবির পাশে। পলিথিন থেকে 5টা ডেয়ারি মিল্ক বের করে অটবির কোলে ছুঁড়ে মারল। সে জানে অটবিকে সরাসরি চকলেটগুলো দিলে মেয়েটা নেবে না। পলিথিনের বাকি জিনিসগুলো তনয়াকে দিয়ে বলল, সবগুলো খাবি না, এখানে 2টো, বাসায় 2টো, কালকে আবার বাকি 4টা, ঠিক আছে? তনয়া জোরে জোরে মাথা তোলালো। ইতিমধ্যে পলিথিন থেকে একটা চিপস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে সে। বড় বড় মায়াবী চোখগুলো খাওয়ার সময়টাতেও চঞ্চলতা ছড়াচ্ছে না। ব্যস্ত হয়ে মাঠে ছেলেপেলের ক্রিকেট খেলা দেখছে, চোখ মুখে কি ভীষণ উৎফুল্লতা। তৃষ্টান নজর ফেরালো, অটবিকেও মাঠের ছেলেগুলোকে দেখছে একটু গম্ভীর নয়নে। কোলের চকলেটগুলো এখনো সেভাবেই পড়ে আছে, মেয়েটা ছুঁয়েও দেখেনি। তৃষ্টান সরু চোখ করলো, প্রশ্ন ছুড়ল,